হ্যালো ব্রোয়ান, আজকে লাইফ সায়েন্সের ক্লাস 10-এর যেটা প্রথম অধ্যায় ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। আজকে লাস্ট ক্লাস। এই ক্লাসটি হয়ে গেলেই এই অধ্যায়টি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। কি আছে? প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসাবে গমন। গমন বলতে আমরা কি বুঝি? এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করাকে গমন বলা হয়। ঠিক আছে? সামগ্রিকভাবে জীবের স্থান পরিবর্তনকে কি বলা হয়? গমন। গমন কিসের জন্য হয়? কোন কোন উদ্দেশ্যের জন্য হয়? খাদ্য অন্বেষণ, মানে খাদ্য খোঁজার জন্য। খাদক প্রাণী থেকে আত্মরক্ষার জন্য গমন প্রয়োজন। ছড়িয়ে পড়ার জন্য, আশ্রয় বা বাসস্থান খোঁজার জন্য, প্রজননের জন্য এবং নতুন এবং অনুকূল পরিবেশের সন্ধানের জন্য প্রাণীদের গমন হয়। ওকে, এবার আসবো বিভিন্ন ধরনের প্রাণীর গমন অঙ্গের নাম এবং গমন পদ্ধতিকে কি বলা হয় সেগুলো আসবো। প্রথমে আসবো 1 নম্বর, অ্যামিবয়েড গমন। কোন প্রাণীর গমনকে অ্যামিবয়েড গমন বলা হয়? এককোষী আদ্য প্রাণী যেমন অ্যামিবা, অ্যামিবাতে যে গমন দেখা যায় সেটাকে বলা হয় অ্যামিবয়েড গমন। এবং কিসের সাহায্যে গমন করে? সিউডোপোডিয়ার সাহায্যে এই অ্যামিবয়েড গমনটা হয়। সিউডোপোডিয়ার মাধ্যমে চলন প্রধানত এককোষী আদ্য প্রাণী অ্যামিবাতে দেখা যায়। ঠিক আছে? এবং অ্যামিবার গমন অঙ্গের নাম হলো ক্ষণপথ বা সিউডোপোডিয়া। সিউডোপোডিয়ার আরেক নাম হচ্ছে ক্ষণপথ। ঠিক আছে? পরীক্ষাতে এই ক্ষণপথ যদি না থাকে, এটা কিন্তু থাকতে পারে, সেজন্য দুইটি নামই কিন্তু জানতে হবে। ক্ষণপথ বা সিউডোপোডিয়া কার গমন অঙ্গ? অ্যামিবার গমন অঙ্গ। অ্যামিবার গমন অঙ্গ ক্ষণপথ। এবং অ্যামিবার এই গমনকে অ্যামিবয়েড গমন বলে। মানুষের শ্বেতকণিকায় স্পঞ্জের অ্যামিবোসাইট কোষে এইরকম চলন দেখা যায়। তারপর আসবো সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের গমন। এই প্যারামেসিয়াম এটাও কিন্তু এককোষী প্রাণী। এদের গমন অঙ্গের নাম হলো সিলিয়া। ঠিক আছে? এবং এদের গমনকে বলা হয় সিলিয়ারি গমন। মেন হলো গমন অঙ্গের নাম সিলিয়া। ঠিক আছে? তাহলে প্যারামেসিয়ামের গমন অঙ্গ হচ্ছে সিলিয়া। তারপর আসবো ইউগ্লিনার গমন অঙ্গ। ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। ঠিক আছে? তাহলে ইউগ্লিনার গমন অঙ্গ হচ্ছে ফ্ল্যাজেলা। মাছের সন্তরণ। মাছ অস্টিকথিস শ্রেণীভুক্ত মুখ্য জলজ প্রাণী। তাহলে মুখ্য জলজ প্রাণী কি? সঠিক উত্তর হচ্ছে মাছ। মাছের প্রধান গমন অঙ্গ হচ্ছে পাখনা এবং মেরুদণ্ড সংলগ্ন মায়োটুম পেশি। ঠিক আছে? মাছের গমন অঙ্গ হচ্ছে পাখনা। মাছের কতগুলো পাখনা আছে? টোটাল 7টি পাখনা আছে। গমনে পাখনার ভূমিকা। মাছের 7টি পাখনা থাকে। মাছের কতগুলো পাখনা? 7টি পাখনা। কি কি? বক্ষ পাখনা এক জোড়া, অর্থাৎ 2টি থাকে বক্ষ পাখনা। বক্ষ দেশে অবস্থিত। বক্ষ পাখনার কাজ কি? গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। বক্ষ পাখনা হচ্ছে এই যে বক্ষ দেশে, এই যে এটা হচ্ছে বক্ষ পাখনা এবং মাছের ওই পাশে বিপরীত পাশে আরেকটা পাখনা আছে। তাহলে বক্ষ পাখনা থাকে কয়টি? 2টি, অর্থাৎ এক জোড়া। শ্রেণী পাখনাও এক জোড়া থাকে, অর্থাৎ 2টি। শ্রেণী পাখনা এক জোড়া শ্রেণীদেশে অবস্থিত। বক্ষ পাখনার অনুরূপ কাজ, অর্থাৎ বক্ষ পাখনা এবং শ্রেণী পাখনার কাজ একই। গমনের সময় মাছকে যখন মানে মাছটা যখন যায় তখন জলে ওঠানামা করতে সাহায্য করে এবং স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। কে? শ্রেণী পাখনা এবং বক্ষ পাখনা। এবং তারপর আছে পৃষ্ঠ, পায়ু এবং পুচ্ছ। এই 3টি পাখনা হচ্ছে বিজোড় পাখনা। ঠিক আছে? এইভাবে মনে রাখবে, বিজোড় পাখনা অর্থাৎ একটি করে পাখনা। এবং শ্রেণী পাখনা এবং পৃষ্ঠ পাখনা হচ্ছে জোড় পাখনা, 2টি করে থাকে। তাহলে বক্ষ পাখনা এবং শ্রেণী পাখনা জোড় এক জোড়া করা আছে এবং এদের কাজ একই। এবার আসবো পৃষ্ঠ পাখনা কয়টি? একটি। পৃষ্ঠ দেশে অবস্থিত, অর্থাৎ পিঠে যে
পাখনাটা আছে, এই যে পাখনাটা থাকে এটাকে বলা হয় পৃষ্ঠ পাখনা। কয়টি থাকে? মাত্র একটি। পৃষ্ঠ পাখনার কাজ কি? গমনের সময় জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাহলে পৃষ্ঠ পাখনার কাজ হচ্ছে দেহের ভারসাম্য বজায় রাখা এবং মাছকে জল কেটে এগিয়ে যেতে সাহায্য করে পৃষ্ঠ পাখনা। তারপর পায়ু পাখনা একটি আছে, অঙ্কদেশে পায়ুর ঠিক পিছনে অবস্থিত। এই যে এখানে একটি পাখনা থাকে পায়ুর পিছনে, এটা হচ্ছে পায়ু পাখনা। কয়টা থাকে? একটাই থাকে। পায়ু পাখনার কাজ কি? গমনে বিশেষ ভূমিকা নেই। ঠিক আছে, তাহলে পায়ু পাখনার বিশেষত কোনো ভূমিকা নেই। তারপর পুচ্ছ পাখনা, অর্থাৎ যেটাকে আমরা লেজ বলি সেটাকে বলে পুচ্ছ পাখনা। একটি আছে, লেজের শেষ ভাগে অবস্থিত, গমনের সময় দিক পরিবর্তনের সাহায্য করে। তাহলে গমনের সময় দিক পরিবর্তনের সাহায্য করে কে? পুচ্ছ পাখনা। এই যে আমরা যেটাকে লেজ বলি সেটাই হচ্ছে পুচ্ছ পাখনা। ওকে, তাহলে পুচ্ছ পাখনা কয়টি? পুচ্ছ পাখনা হচ্ছে একটি। এই হলো টোটাল মাছের 7টি পাখনা। গমনে মায়োটম পেশির ভূমিকা আছে। মায়োটম পেশির আকার হলো ভি আকৃতির। এই যে মাছের যে এটা হচ্ছে শিরদাঁড়া, এইখানে যে কাটা থাকে, এই যে দেখো ভি আকৃতির কাটা হয়েছে, এগুলো হচ্ছে মায়োটম পেশি, গমনে সাহায্য করে। মাছের গমন কৌশল: মাছ মুখ্যত পাখনা মায়োটম পেশির সঞ্চালন ঘটিয়ে সাঁতার কাটে। ওকে, পাখির উড্ডয়নে অ্যাভিস বা পক্ষী শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণীদের প্রকৃত উড্ডয়ন দেখা যায় বলে এদের মুখ্য খেচর প্রাণী বলে। তাহলে মুখ্য খেচর প্রাণী কাদের বলা হয়? পক্ষী শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণীদের মুখ্য খেচর প্রাণী বলা হয়। গমনে ডানা পালক উড্ডয়ন পেশির ভূমিকা। ডানা, পাখিদের অগ্রপথ ডানায় রূপান্তরিত পেয়েছে। পাখিদের কয়টি পালক থাকে? পালকের মধ্যে আবার দুটি ভাগ আছে। ডানার প্রান্ত ভাগে 23টি বড় পালক আছে যেগুলিকে বলা হয় রেমিজেস। এবং পুচ্ছ ভাগে অর্থাৎ লেজের দিকে অথবা পিছনের সাইডে যে পালকগুলো থাকে সেগুলোকে বলা হয় রেক্টিসেস। এবং ডানায় যে পালক আছে একে কি বলা হয়? রেমিজেস। এবং পুচ্ছভাগে কয়টা পালক আছে? 12টি। ঠিক আছে, আর ডানায় আছে 23টি। ডানার পালককে বলা হয় রেমিজেস এবং পুচ্ছভাগের পালককে বলা হয় রেক্টিসেস। উড্ডয়ন পেশি। উড্ডয়ন পেশিগুলি হচ্ছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকো ব্রাকিয়ালিস। এবার আসবো মানুষের গমন। মানুষের দুটি পায়ের সাহায্যে গমনকে দ্বিপথ গমন বলে। মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। দ্বিপথ গমনে প্রধানত দুটি পায়ের সঙ্গে হাত, অস্থি, অস্থিসন্ধি, অস্থি সংলগ্ন পেশিও সমানভাবে অংশগ্রহণ করে। অস্থি সংলগ্ন ঐচ্ছিক পেশির পর্যায়ক্রমিক সংকোচনকে বলা হয় ফ্লেক্সন এবং প্রসারণকে বলা হয় এক্সটেনশন। এটা কিন্তু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। ঐচ্ছিক পেশির অস্থি সংলগ্ন প্রসারণকে বলা হয় এক্সটেনশন আর সংকোচনকে কি বলা হয়? ফ্লেক্সন। তারপর আসবো মানুষের গমনের সচল সন্ধি ও কঙ্কাল পেশির ভূমিকা। মানুষের চলন ও গমনে সচল অস্থিসন্ধি ও কঙ্কাল সংলগ্ন পেশির সহায়তা করে। দুটি অস্থির মাঝে কি থাকে? সাইনোভিয়াল তরল থাকে। কেন? যাতে দুটি অস্থি ঘর্ষণ নিবারণের জন্য, যাতে দুটি ঘর্ষণ না লাগে দুটি অস্থির মধ্যে। ঠিক আছে, এটা মূল অস্থি, এখানে যাতে ঘর্ষণ না থাকে, না লাগে সেজন্য কি থাকে? সাইনোভিয়াল তরল থাকে। সচল সন্ধি কি? দুটি অস্থির সংযোগ স্থলকে অস্থিসন্ধি বলে। যেসব অস্থিসন্ধি নড়াচড়া করতে পারে তাদের সচল অস্থিসন্ধি বলে। যেমন বল ও সকেট সন্ধি, কবজা সন্ধি। কবজা সন্ধি ও বল ও সকেট সন্ধি হচ্ছে সচল অস্থিসন্ধি, অর্থাৎ নড়াচড়া করতে পারে।
কবজা সন্ধি উদাহরণ কি? কবজা সন্ধির উদাহরণ হচ্ছে হাঁটু ও কনুইয়ের অস্থির সন্ধি। তাহলে হাঁটু ও কনুইয়ের অস্থির সন্ধিকে কবজা সন্ধি বলা হয়। বল ও শকের সন্ধি কোনগুলো? স্কন্দ সন্ধি স্ক্যাপুলার সঙ্গে হিউমারাসের সংযোগ, এবং উরু সন্ধি ফিমার ও শ্রীনিচক্রের সন্ধি, এগুলোকে বলা হয় বল ও শকের সন্ধি। এবার আসবো কঙ্কাল সংলগ্ন পেশি। কঙ্কাল বা অস্থির সঙ্গে যেসব পেশি সংলগ্ন থাকে তাদের কঙ্কাল সংলগ্ন পেশি বলে। এইসব পেশিগুলি মানুষের অস্থির সঞ্চালনে ও গমনে সাহায্য করে। পরের পাতায় অস্থির সঞ্চালন পেশির ভূমিকাগুলি উল্লেখ করা হলো। এখানে দেখা হচ্ছে কিছু পয়েন্ট আছে: ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন এবং হচ্ছে অ্যাডাকশন। ফ্লেক্সন কি? দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সহায়তা করে, তাকে ফ্লেক্সন বলে। মনে করো এখানে একটা ছবি আছে, এই যে হাত, এই হাতটা দেখো মানে বাঁকানো হয়েছে, অর্থাৎ কি হয়েছে? কাছাকাছি এসেছে অথবা সংকুচিত হয়েছে, এটাকেই বলা হয় ফ্লেক্সন। এবং হাতটা যখন আবার সোজা করা হয় অর্থাৎ প্রসারিত হয়, একে অপরের দুটি অস্থি দূরে সরে যায়, তাকে তখন বলা হয় এক্সটেনশন। তাহলে প্রসারণকে বলা হয় এক্সটেনশন, এবং কাছাকাছি চলে আসলে বা সংকুচিত হলে তখন তাকে বলা হয় ফ্লেক্সন। আর যে সকল পেশি, এখানে যে পেশি কাজ করছে ফ্লেক্সন ক্রিয়ার অংশ নেয়, তাদের ফ্লেক্সন ফ্লেক্সর পেশি বলে। যেমন বাইসেপস পেশি কনুই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে। তাহলে কোন পেশি এই ফ্লেক্সনে সহায়তা করে? বাইসেপস। বাইসেপস পেশি ফ্লেক্সনে সাহায্য করে। এবং এবং এক্সটেনশনে কোন পেশি সহায়তা করে? ট্রাইসেপস। সংকুলা প্রসারিত হয়েছে তখন ট্রাইসেপস পেশি সহায়তা করে। এখানে তো লেখা আছে এক্সটেনশন মানে কি? প্রসারিত হয়, ভাঁজ করা অঙ্গকে দূরে যেতে সহায়তা করে, তাকে এক্সটেনশন বলে। এবং এখানে যে পেশি কাজ করে সেটা হলো ট্রাইসেপস। ওকে, এবার আসবো অ্যাবডাকশন। অ্যাবডাকশন মানে কি? যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায়। মনে করো এই যে হাতটা উপরে উঠিয়েছে, অর্থাৎ দেহাঙ্গ থেকে দূরে সরে গেছে, এটাকে বলা হয় অ্যাবডাকশন। এবং হাতটা যখন আবার দেহের কাছে চলে আসবে তখন তাকে বলা হয় অ্যাডাকশন। তাহলে দেহ থেকে দূরে সরে গেলে তাকে বলা হয় অ্যাবডাকশন, এবং দেহের কাছে আসলে তখন তাকে বলা হয় অ্যাডাকশন। তাহলে যে প্রক্রিয়ায় কোন অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায় তাকে অ্যাবডাকশন বলে। এখানে কোন পেশি কাজ করে? ডেলটোয়েড পেশি। ঠিক আছে, তাহলে অ্যাবডাকশনে কোন পেশি কাজ করে? ডেলটোয়েড পেশি। এবং অ্যাডাকশন মানে কি? দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে, তাকে অ্যাডাকশন বলে। এখানে কোন পেশি কাজ করে? ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি। লাস্ট পয়েন্ট, রোটেশন। রোটেশন মানে কি? গোল করে ঘোরা। যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ আবর্তিত হয় তখন তাকে রোটেশন বলে। এখানে কোন পেশি কাজ করে? পাইরিফ্রমিস। পাইরিফ্রমিস। ঠিক আছে, এই ছিল তোমাদের ক্লাস 10 এর প্রথম অধ্যায়, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায়টা অনেক বড় ছিল। এখানে কি কি কভার করা হলো? প্রথমে আমি করিয়েছি উদ্ভিদ চলন। উদ্ভিদ চলন করিয়েছি একটা ক্লাসে। 2 নম্বর কমপ্লিট করেছি। 2 নম্বর ক্লাসে যেটা করিয়েছি উদ্ভিদ হরমোন। উদ্ভিদ হরমোন একটা ক্লাসেই কমপ্লিট করিয়েছি। 3 নম্বর যেটা করিয়েছি প্রাণী হরমোন, এটাও একটা ক্লাসে কমপ্লিট করিয়েছি। এবং 4, 5, 6 এবং আজকে যেটা করালাম সেটা হবে 7 নম্বর ক্লাস। এই 4টা ক্লাসের মাধ্যমে তোমাদের স্নায়ুতন্ত্রটা কমপ্লিট করানো হলো। টোটাল 4টা আর 3টা 7টা ক্লাস দেখলে তোমার এই টপিকগুলো কভার হয়ে যাবে: উদ্ভিদ চলন, উদ্ভিদের হরমোন, প্রাণী হরমোন এবং স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এই 7টা ক্লাস আমি বলবো প্রত্যেকে 7টা ক্লাস ভালো করে দেখে নাও। এক্সামে কিন্তু এখান থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ। চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।